নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের প্রায় 17 জনের নাম কিন্তু ডিলিট হয়ে গেছে এবং সেই কারণে সেই খবর পেয়ে আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারী এবং উপপৌরপ্রধান মমতা মুখার্জি এবং আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি এবং এই ওয়ার্ডের কাউন্সিলর অপরাজিতা রায় সহ আরও তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত হয়েছেন। যে সব ভোটারদের নাম ডিলিট হয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনে দেখাচ্ছি, লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সেই সব মানুষজন কিন্তু এসে উপস্থিত হয়েছে এই মুহূর্তে এবং ভোটার কার্ড, আধার কার্ড ছবি দেখাচ্ছেন পৌরপ্রধান এবং উপপৌরপ্রধানকে। সেই ছবি আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। অনেকজনকে কিন্তু এইভাবে কিন্তু অনেক জনের নাম কিন্তু ডিলিট হয়ে গেছে, সেটা কিন্তু আমরা জানতে পারছি। এখন আমরা জানবো কিভাবে কি করণীয় আছে, আগামী দিনে তাদের পরিকল্পনা কি আছে। মানে এখনো বিষয় দিন আছে ওয়ার্ড নম্বর 7-এ, মানে 88, আর পার্ট নম্বর 91, ওটা পার্ট নম্বর 80 থেকে আছে 88, পার্ট নম্বর 91-এ আছে 17। আচ্ছা, এখানে এটা কত? এটা হচ্ছে অবস্থা দাদা। এর আগের বছর ভোট দিয়েছে, তাদের নাম ছিল, অথচ নামগুলো বাদ দিয়েছে। আপনারা এলাকার মানুষজন কি বলছে? আমরা তাদের সমস্যার কথা বলছে, আমাদের কোথাও কিছু করে বলতে পারি নাকি? যারা ডিলিট হয়ে গেছে তারা কি ভোট দিতে পারবে না? না না, ডিলিট হলে ভোট দেবে কি করে? এখন বিচারিক দিনের সংখ্যাটা ওরা কি করবে এরপর, সেটাও একটা প্রশ্ন। মানে বিচারিক দিন থাকলে তাকেও যে ভোট দিতে দেবে, এটা আশা করা যায়। অনেক সংখ্যক ভোট, একদম ভোট দিতে পারবে না অনেক মানুষ। আপনাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি ব্যবস্থা করতে পারে? সেটার জন্য যে কাগজটা নিলাম, আমরা কোনো এক জায়গায় দেবো। এটা তো যে 7-এ 16 শুনছি প্রায় 400 নাম বিচারে। হ্যাঁ, আমি এখন 16 নম্বরে এবার যাবো, দিয়ে দেখি কথা বলে। আপনাদের কি নাম্বার থাকছে? আমার ভাই, আমার নাম ভাই মনাদুলে, আর এটা আমার ভাইপো হচ্ছে সামাদুলে। এর মায়ের নাম্বার আছে, ভোটের নাম লিস্ট আছে, অথচ সামাদুলে বামাদুলে নাম নেই, মনাদুলে নাম নেই, প্লাস হচ্ছে আপনার মিঠুন দুলে, রামু দুলে, এইগুলোর নাম নেই। আমি বলছি সব আইন কি বড় লোকদের জন্য, মানে যারা টাকা দিতে পারবে তাদের জন্য আইন, আর গরিব মানুষের জন্য আইন নেই? বড় লোক হলে ডিএনএ পরীক্ষা হোক, আর গরিব মানুষ হলে ডিএনএ পরীক্ষা হবে না? ডিএনএ পরীক্ষা হোক, তারপরে যদি বলে যে না এইটা হচ্ছে না, তারপরে বাদ দিক। কিন্তু এইগুলো মিঠুন দুলে, রামু দুলে, সামা দুলে, বামা দুলে, মনা দুলে, প্লাস হচ্ছে আপনার হচ্ছে এদিকে এসো না, নামটা বলে সুমিত্রা মালিক, এই সব নামগুলো এরা ভোট দিয়ে। আপনার নাম আছে? হ্যাঁ, আমার নাম আছে, আমার ভাইয়ের নামটা বাদ গেল কি করে, এটা আমি অবাক হয়ে যাচ্ছি। এইটাই আমি নির্বাচন কমিশনারের কাছে অবাক। আর আমি নমস্কার করে বলতে চাই নির্বাচন কমিশনকে, একটু যেমন অনেকই জ্ঞান বুদ্ধি লোক, আমি নাম বলছি না, বললি আবার আমাকে উল্টে ফাঁসাবে। জ্ঞান বুদ্ধি লোকরা বলছে যে বৌদ্ধ ভোটারের যেন নাম না বাদ যায়, একটাও বৌদ্ধ ভোটারের যেন নাম না বাদ যায়। এটাই তো সঠিক। তাহলে বৌদ্ধ ভোটারের নাম বাদ যাচ্ছে কেন? এটাই আমার প্রশ্ন নির্বাচন কমিশনারের কাছে। আপনার কি নাম? তারপরে হচ্ছে কমিশনার বলছে বাবা না থাকলে ঠাকুমা দাদু দিতে, দিদা দাদু দিতে, অথচ আমার স্বামী জলজান্ত মা আছে, দাদা আছে, তার কেন কি করে নামটা বাদ গেল? দেওরের নামটা কি করে? একজনের তো অথচ মাও আছে জীবিত, 2002 সালে খসড়া তালিকায় নাম বেরিয়েছে, তার বড় দাদার নাম বেরিয়েছে, তাদের নামটা এতদিন ভোটটা তাহলে কারা নিচ্ছিল? এতদিন এই ভোটে খসড়া তালিকায় বলছে নামটা নেই। আমার নাম আছে, আমার স্বামীর নাম নেই, আমার দেওরের নাম নেই, ডিলেট, পুরো তাদের দিকে ডিলেট। জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করছে কেন? হ্যাঁ, আমি আমি কার ভরসায় ভোট দেবো? আমি তো, আমার স্বামী তো বাংলাদেশি হলে তাহলে তো আমাকেও চলে যেতে হবে, আমার ছেলেপুলে দিকেও চলে যেতে হবে। আমাদেরকে বাংলাদেশি বলে এই যে এইগুলো তো সব গরিব মানুষ। আমরা একই বংশের এতগুলো ভোট কি করে কমিশনার বিচার করলো?
যে হচ্ছে ডিলেট বলে। এটা এইগুলো যতগুলো কমিশনার ভোট আছে সব দুলে মালিকের। আমাদেরকে বললো হচ্ছে বাবার সাথে এফিক নাম্বার মিলছে না, কিন্তু 3 বার কমিশনার ডাকলো। কমিশনার ডাকার সাথে ভুলটা আমাকে দিকে দেখিয়ে দিক। তার বাবা মালিকের হচ্ছে পদবিতে ভোট দিয়েছে, সেই ভোটার আমরা দিয়েছি। তার বাবা মারা গেছে, ডেথ সার্টিফিকেট সেটাও দিয়েছি। তাহলে তার সত্ত্বেও খসড়া তালিকাটার নামটা বেরোলো কি করে? আর এখন খসড়া তালিকায় বলছে নাম নেই, ডিলেট বলে লিখে দিচ্ছে। আমার স্বামীর নাম মিঠুন দুলে, দেওরের নাম রামু দুলে। আমরা 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এখানে যেটা দেখাচ্ছি যে 7 নম্বর ওয়ার্ডে আমরা 13টা বলেছিলাম, প্রায় 17 জনের নাম কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। আর বিচারাধীন কিন্তু অনেক মানুষজন আছে, তারা কিন্তু ভোট দিতে পারবেন না। এবং এখানে এই মুহূর্তে আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারী এবং উপপৌরপ্রধান মমতা মুখার্জি এবং টাউন সভাপতি রূপক মুখার্জি ছাড়াও এই ওয়ার্ডের কাউন্সিলর অপরাজিতা রায় সহ কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছেন। প্রায় 17 জনের নাম কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। তারা কিন্তু ক্ষোভে ফুঁসছেন। এই মুহূর্তে আপনার নাম আছে? আপনার নাম আছে? আমার স্ত্রীর নাম আছে। আমার স্ত্রীর নাম হচ্ছে জয়ন্তীতে। ওর বাবার শুধু নামের পদবিটা ভুল হয়েছিল, ওই জন্য অন্যকে ডিলিট করে দিয়েছে। এরপর কি করবেন? সেটাই তো আমরা চেয়ারম্যানের কাছে এসেছি যে এটা কি করা যায়। হ্যাঁ, এবার সে যদি না ভোট দিতে পারে, আমার তো ভোট দিয়ে লাভ নাই। হ্যাঁ, না কি করে দেবো? দেওয়া তো হবে না। ভোটের লিস্ট বেরিয়ে গেল, আমার স্ত্রীর কেন বাদ? এটাই আমি বলতে চাইছি। খুব আপনার স্ত্রীর নাম কি? জয়ন্তীতে। ওনার নাম নেই? না। আপনার নাম আছে? আমার নাম আছে, আমার ছেলেদের নাম আছে। তাহলে এরপর ভোট দেবেন না? না, আর কি করে ভোট দেবো? আপনিও ভোট দেবেন না? না। দিদি কি বলছেন? হ্যাঁ, আমার নাম আছে, আমার টাইটেলটা না বলে আমার বাদ হয়ে গেছে। শুধু টাইটেলটা আসা আছে, মানে টাইটেলে গোপ নেই। বাবার নাম আছে, শ্বশুরের নাম আছে, 2 সালে 2 ভোট আছে, সবাই আছে। বাবার আছে, শ্বশুরের আছে, শাশুড়ির আছে, সবার আছে। হ্যাঁ, সবার নাম আছে, কিন্তু আমার নামটা শুধু আশা করে রেখেছি। ওইটার জন্য ডিলেট হচ্ছে। টাইটেল কি আপনার? আশা ঘোষ। আপনারও ডিলিট হয়ে গেছে? এর আগের বছরে ভোট দিয়েছিলেন? 2002 সালে নাম ছিল আপনার? হ্যাঁ, 2 সাল। হ্যাঁ, সবইতে নাম আছে। আপনারা কি তাহলে ভোট দেবেন? ভোট আমরা যখন আমাদের হবে না, আমরা দিতে দেবোই, কাউকে ভোট দিতে দেবো না। আমরা এতদিন ভোট দিয়েছি, কাকে দিয়েছি ভোটটা বলো? এখন বলছে ভোট নাই, এখন হবে নি, আমরা কাউকে ভোট দেবো না, মারামারি লেগে যাবে। হ্যাঁ, আমাদের ভোট এতদিন ভোটটা কে নিয়েছে আমাদের? আমরা মারপিট লেগে যাবেন? হ্যাঁ, মারামারি লেগে যাবো। লাগবে না, কি করবো বলো তোমরা? এতদিন ভোট দিচ্ছি, কাকে দিয়েছি ভোট? মানে কোথায় যাবো? ছেলে মেয়ে ছেড়ে দিয়ে মাঠে ঘাটে খেতে খাই আমরা। না, আমার নাম নাই, আমার নাম লক্ষ্মী বেরা। এই মুহূর্তে বলছেন যে কাউকে ভোট দিতে দেব না, এবং আমরা দীর্ঘদিন ধরে ভোট দিয়েছি, কাকে ভোট দিয়েছি তা সত্ত্বেও নাম নেই কেন? এই নিয়ে কিন্তু 7 নম্বর ওয়ার্ডে কিন্তু একটা মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভের এই মুহূর্তে সেই ছবিটা সরাসরি লাইভে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 7 নম্বরের আরামবাগ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মানুষজন কিন্তু উপস্থিত হয়েছে, তারা কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন। আপনার তো নাম দিদি, এই যে আপনার ওয়ার্ডে এত জনের প্রায় 17 জনের, যেটা আমরা জানতে পারছি, আমরা পরবর্তীকালে জানতে পারলাম যে প্রথম 13 জন ভেবেছিলাম, তো 17 জনের নাম ডিলিট হয়ে গেছে। আরো নাকি আরো মানুষের জনের নাম নাকি প্রসেসিং এ আছে। কি করবেন? দেখুন, প্রথমেই বলি, দুটো বুথ আমার ওয়ার্ড নাম্বার 7-এর 90 নম্বর বুথ, 91 নম্বর বুথ। এই 90 নম্বর বুথে টোটাল ডিলিটেড সংখ্যা 13 জন, আর 91 নম্বর বুথে ডিলিট যারা হয়েছে তাদের সংখ্যা 4 জন, এবং আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে 88 জন, দুটো বুথে মিলে। এরা তো হতাশাই ভুগছে, কেউ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কেউ কান্নাকাটি করছে, বারবার আমাদেরকে ফোন করছে। আমরা এদেরকে নিয়ে ঠিক করলাম যে একবার তাহলে আলোচনা করি কি করা যায়। সেই হিসেবে আমরা আজকে চেয়ারম্যান সাহেবকে ডেকেছিলাম। আমাদের উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান ম্যাডাম এবং আমাদের টাউন প্রেসিডেন্ট আছেন সদ্যের উপর। এবার দেখা যাক কি প্রক্রিয়া যদি শুরু হয় যে নতুন করে ভোটার লিস্টে নাম তোলার। এরা তো পুরনো ভোটার, এমন তো নয় যে অনুপ্রবেশকারী বা বাংলাদেশি। সারা ভারতবর্ষ জুড়ে বাংলার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েও যারা শান্ত হলো না, তারা আজ একদম গরিব শ্রেণীর মানুষদেরকে কিভাবে বাদ দেওয়া যায় সেই প্রচেষ্টা চালিয়ে গেল। মানুষ কিন্তু এর জবাব দেবে। এই যে 26-এর নির্বাচন, এই 26-এর নির্বাচনটা কিন্তু এইবারে তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টি নয়, এই লড়াইটা কিন্তু বাঙালি বনাম ভারতীয় জনতা পার্টি হয়ে দাঁড়িয়েছে। আর বাঙালি কিন্তু একদম বুঝিয়ে দেবে 26-এর ওই লাইনে দাঁড়িয়ে, ভোটার লাইনে দাঁড়িয়ে, ভোট বাক্সে গিয়ে, যে ভারতীয় জনতা পার্টি আদৌ থাকবে কিনা। কারণ ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে
আজকে নির্বাচন কমিশন এই ধরনের নিকৃষ্ট মানের কাজগুলো করে গেছে। আরামবাগ পৌরসভার মধ্যে যে কটা ওয়ার্ড আছে ডিলিটেড সংখ্যা কত? প্রায় ডিলিট এখানেই যেমন 7 নম্বর ওয়ার্ডে আজকে 17টা, আমাদের ওয়ার্ডে সব মিলিয়ে 10-11টা আছে। এরকম প্রত্যেকটা থেকেই এখনো আমরা ডিলিটেড সংখ্যাগুলোকে একত্রিত করছি, সম্পূর্ণ পাইনি আমরা পেলে সমস্তটাই জানাবো। আমরা আশা করছি সকলে মিলে যারা ডিলিটেড হয়েছে তারা এসডিও কোর্টে একটা আমরা নিশ্চয়ই এটাতে যাব। এর প্রতিকার কি হয় মনে হয় না কিছু প্রতিকার ওনারাও বলতে পারছেন, কারণ কারো কাছে কোনো নির্দেশই নেই। এই যে অ্যাডজুডিকেশনটা করে রেখেছেন আমাদের ওয়ার্ডেরই, যেমন অ্যাডজুডিকেশনেতেই আছে প্রায় 44, 43 আর 7, 43 আর 50, আমাদের এই আছে 60টার মতন 4 নম্বর ওয়ার্ডে 3টে বুথে, এদের আছে 88টা। তো এই যে অ্যাডজুডিকেশন সেটা কবে, এর লিস্টটা কবে বেরোবে? যাদের অ্যাডজুডিকেশনে আছে আর যাদের ডিলিটেড হয়ে আছে তাদের তফাৎটা কি? এই প্রশ্নের কোনো উত্তর নেই, কেননা এটা ইচ্ছাকৃতভাবে ভারতীয় জনতা পার্টি, কোনো উন্নয়ন নেই তাদের। দিদির সাথে কোনোভাবে তারা মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা পেরে ওঠেন না। তারা কোনোভাবেই কোনো উন্নয়নের কিচ্ছু তাদের নেই, মানে এতটুকু কিছু নেই। তারা মানুষের পাশে থাকেন না। মানুষ তাদের কাছ থেকে ভীতশ্রদ্ধ হয়ে তাদেরকে একেবারে অন্তর থেকে নয়, চোখের সামনে থেকে দেখলেও চিঠি দূর করছে। তখন ওরা কি করলো? জ্ঞানেশ কুমারের সাহায্য নিল। এত বড় একটা এসআইআর এর মতন জিনিস, যেখানে 10 কোটি প্রায় মানুষ, 7.5 কোটি মানে যারা ভোটার, সেই রকম একটা জায়গায় একটা 2 মাস ধরে বা 2 মাস 2.5 মাসের মধ্যে একটা এই 7.5 কোটি মানুষের তারা ভাগ্য নির্ধারণ করছেন। কে তারা ঠিক করবেন? ভারতীয় জনতা পার্টি ঠিক করবে যে কে এখানকার ভোটার, কে মানুষ, কে আজকে এখানে তার বাবা দিয়েছে, তার ঠাকুরদা ভোট দিয়েছে, তাদের সমস্ত কিছু আছে। 1 নম্বর ওয়ার্ডের একটি ঘটনা ঘটেছে, আমার কাছে এসেছিল আমার বিশেষ পরিচিত, আমাকে ছোট থেকে পিসি বলেই ডাকে, হাউ হাউ করে কাঁদছে, বলছে আমার ছেলের আছে, আমার স্ত্রীর নাম আছে, আমার নাম নেই, আমার মায়ের নাম নেই। পিসি আমরা কি করবো, কোথায় যাবো বলো? আর কদিন পরেই তো নির্বাচন ঘোষণা হবে। এই নির্বাচন ঘোষণা হওয়ার পর তো যারা ডিলিট আছে কিংবা প্রসেসিং আছে তারা তো ভোট দিতে পারবে না। তাহলে তৃণমূল কি করবে? তৃণমূল কিচ্ছু করবে না। আমাদের তার জন্য দিদি আছেন, তিনি সবটা ভাবছেন। দেখুন, আসন সংখ্যা হয়তো আমরা যেটা ভেবেছিলাম যে 250-র ওপরে আমরা যাবই, যেতামই, সেই জায়গাতে এইভাবে 60 লক্ষ মানুষকে বাদ দিয়ে তারা হয়তো আসন সংখ্যা 2-1টা কমতেই পারে। আমাদের কোনো এর ছাড়া আমাদের অন্য কিছু তৃণমূলের আসন সংখ্যা অবশ্য বাড়তেও পারে। গত বিধানসভায় কিন্তু বিজেপি প্রায় 40 থেকে 45 লক্ষ ভোটে পিছিয়ে ছিল। এখানে যে প্রায় যদি 60 লক্ষ মানুষ বাদ পড়ে যায়, ওরা এই হিসেবটা করেই তো জ্ঞানেশ কুমারকে দিয়ে এটা করিয়েছে। এটা তো পূর্ব পরিকল্পিত। যখন 20 থেকে 22 তারিখের মধ্যে যেই লিস্টটা ওরা বার করলো সেখানে 14 লক্ষ মাত্র মানুষ ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন যে আজ কার অঙ্গুলি হেলনে সেই 14 লক্ষটা হঠাৎ করে রাতারাতি 1 সপ্তাহের মধ্যে 60 লক্ষে পৌঁছে গেল। সেই উত্তরটা কে দেবেন বলুন তো? জ্ঞানেশ কুমার দিতে পারবেন? এইভাবে তিনি তো এখন মানে অনেক কিছু দৌড়ে আছেন। বলছি না যে বিধানসভায় তিনি যখন বিহারে জয় হলো, তিনি রাজ্যসভায় যে মোদিজি একটা কথাই বলছেন, জ্ঞানেশ কাহা হ্যায়, জ্ঞানেশ কাহা হ্যায়। তিনি আর কিছু দেখতে পাচ্ছেন না। জ্ঞানেশকে দিয়ে যদি বাংলাটাকে দখল করা যায়, সেই জন্যই জ্ঞানেশ কাহা হ্যায় করেছে। আর বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে ওকে বসানোর খুব পরিকল্পনা করেছিল বিজেপি, সেটা আদতে ধোপে টেকেনি। মুখ্যমন্ত্রী আবার রাস্তায় নামছে। মুখ্যমন্ত্রী তো সবসময় মানুষের জন্য রাস্তায় নামছেন। আজকে দিদি শুধু মানুষের পাশে আছেন, শুধু উন্নয়ন দিয়ে এত নেই, তিনি প্রতিবাদেতেও আছেন। তিনি মানুষের এই যে কষ্ট দুঃখ, মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সরকার মানেটা কি? তো সত্যি তিনি মা মাটি মানুষের সরকার, তিনি মানুষের সরকার, তিনি মানুষের সুখ দুঃখটা বোঝেন। ঠান্ডায় এসি ঘরে বসে জ্ঞানেশ কুমারকে ফোনেতে হুমকি দিয়ে দিচ্ছে যে আপনি এটা করে দিন, আর জ্ঞানেশ কুমার ভাবছে একটা বিরাট পদ পেয়ে যাব, সেই আশাতে উনি এইভাবে এই অসহায় মানুষগুলো, বলুন তো আজকে এদের কি দোষ ছিল? যাদের বাপ ঠাকুরদা চিরকাল এখানকার ভোটার, যারা ভোট দিয়ে গেছেন, তাদের সমস্ত নাম ছিল, তাদেরকে দুবার করে ডেকে হ্যারাসমেন্ট করার পরে অ্যাডজুডিকেশন করে দিয়েছেন, তাদেরকে ডিলিট করে দিলেন। এইভাবে জিততে পারবেন তো? আর যারা 2002-তেও যাদের নাম আছে সঠিক, তাদেরকে কি করে অ্যাডজুডিকেশন করেন ওই 60 লক্ষ লোককে? এটা দেখুন, আপনারা সাংবাদিক, আজকে আমি আপনাদের মাধ্যমে বলছি, আজকে রাজ্যে এতটুকুন কিছু একটা হয়ে গেলে তখন অনেক মানুষ রাস্তায় নামে প্রতিবাদ করে, বুদ্ধিজীবীরা করেন। আজকে আমি সকলের কাছে আপনাদের মাধ্যমে হাত জোড় করে বলবো, আজকে এতগুলো অসহায় মানুষ, 60 লক্ষ মানুষ,
আমি বলছি 14 লক্ষ যদি সত্যি তাদের ডিসপিউট কিছু থেকে থাকে সেইটা বাদ দিয়ে তাহলেও 46 লক্ষ মানুষের জন্য আপনারা আজকে পথে নামুন, না হলে সাধারণ মানুষের রোদ থেকে কিন্তু বাঁচতে পারবে না বিজেপি। আজকে যেখানেই বিজেপিকে আসবে, আর আপনাদেরকেও বলছি, সকলকে, মা বোনেদেরকে, আমার ভাইদেরকে, যখন ভোট চাইতে আসবে তখন এই ইস্যুটাকে নিয়ে তাদেরকে বলবেন, এর জবাব আগে দিয়ে যান যে কেন আমরা আজকে ভোটার নই। আমরা এতদিন ধরে এখানে জন্মের থেকে একজন অমর্ত্য সেন, মানে কি করে বলবো বলুন তো, আপনাদেরকে লজ্জা লাগে, মাথাটা নিচু হয়ে যায়। আজ অমর্ত্য সেনকে আপনারা ডাকছেন, বলছেন যে এডুকেশন। অমর্ত্য সেনের তার মানে যখন উনি নোবেলটা এনেছিলেন সেটাও কি তাহলে বিচারাধীন আছে এখনো নাকি? রিচা ঘোষ, তার অপরাধটা কি? মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী খেলাধুলায় যারা বড় হন, যারা উন্নত হন, তার সব দিক দিয়ে ঠিক ছিল, তাকে চাকরি দিয়েছেন, সেটা তো ঠিকই, আমরা গর্বিত তার জন্য। সেই রিচা ঘোষ যখন মানে গোটা ওয়ার্ল্ড থেকে কাপটা নিয়ে এলো তখন তার মনে হলো না আজকে তাকে অ্যাডজুডিকেশনে রেখেছে? এটা তো বেছে বেছে করা হচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী শশী পাঁজাকে অ্যাডজুডিকেশনে করেছেন, এগুলো কি করে হতে পারে? হাউ ইট পসিবল? আপনারা বলুন, আপনারা তো সাংবাদিক। আমরা চাইবো আপনারা শুধুমাত্র সত্যটাকে বলেন, যে সবসময় সাংবাদিকরা প্রতিষ্ঠা করতে চান। আমাদের আপনাদেরকে করজোড়ে অনুরোধ, আজকে এটা দিকে দিকে ছড়ান যে এই অন্যায় অত্যাচার মানুষের, সাধারণ মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের আজকে জীবন নিয়ে যে ছিনিমিনিতে তারা খেলছে, এটা কিন্তু খুব ভুল পদক্ষেপ। এরপরে যখন আগুনটা জ্বলে যাবে তখন কিন্তু কিচ্ছু করতে পারবে না বিজেপি সরকার। আর দিদি জয় হবেই, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার আসবেন, আমরা সবাই একত্রিত হব, আমরা আরো বেশি জোটবদ্ধ হব। এখন আর ওনারা তো মুসলমানকে চাইছেন যে মুসলিম সম্প্রদায় চলে যাক এখান থেকে। আমরা হিন্দু মুসলমানরা কি সারা জীবন একসাথে থাকিনি ছোট থেকে? আজকে হঠাৎ এসে ওনারা মুসলমান বিরোধী, উনি বলছেন বিরোধী দলনেতা যে একটাও মুসলিম ভোট দিতে পারবে না, উনি জয় উল্লাস করছেন, এটা বিরোধী দলনেতার কাজ? একজন শিক্ষিত, একজন সত্যি সমাজ সচেতন মানুষ, যিনি সত্যি রাজনৈতিক মতাদর্শ যদি তার থাকে, তিনি এই কথাটা ওপেনলি বলতে পারতেন চিৎকার করে, গলার শির ফুলিয়ে? ছি, এটা ছি ছাড়া আমার বলার কোনো ভাষা নেই। তবে আপনাদেরকেও আমি বলবো, এবং আমি সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত যাদের মাথার মধ্যে সত্যি বিচার বিবেচনা আছে, তৃণমূল বিজেপি গুলো দেখবেন না, এই অসহায় মানুষগুলোকে দেখুন এবং আপনারা প্রত্যেকে এর জন্য আন্দোলন করুন। আগামী দিনে যে এই যে এসআইআর এত মানুষের নাম বাদ যাচ্ছে, এসআইআর এত মানুষজনের নাম বাদ যাচ্ছে, তাদের পাশে কিভাবে তৃণমূল দাঁড়াবে? তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে সর্বদাই আছেন। আপনারা দেখেছেন ভারতবর্ষে এমন কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত হয়নি যে সাধারণ মানুষের ভোটাধিকার, আজকে যে আমরা আইডেন্টি কার্ডে ভোট যে আমরা দিচ্ছি, সেই আইডেন্টি কার্ডের জন্য আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আর এই সমস্ত মানুষের যে নাম বাদ যাচ্ছে, তাদের নাম যাদের ভোটার লিস্টে আছে, তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন। আজ পর্যন্ত ভারতবর্ষে তার পৃথিবীতে এই ঘটনা ঘটেনি। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই মানুষের পাশে আছে। এদের নাম কিভাবে উঠবে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আগামী 6 তারিখ থেকে উনি আন্দোলনে নামছেন, আমাদের সেভাবেই নির্দেশ দিচ্ছে। আজকে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে, যখন এসআইআর শেষ হলো 21 তারিখে, যখন শুনানি শেষ হলো, তখন আরামবাগ বিধানসভায় আনম্যাপ সংখ্যা ছিল 2168। আজকে আনম্যাপ থেকে হঠাৎ করে বিজেপির অঙ্গুলি হেলুন এই নির্বাচন কমিশন আজকে 8200-র ওপর মানুষের নাম বাদ থেকে আর আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে। এটা কিভাবে সম্ভব? এটা কোনো দিক থেকে কোনোভাবে হচ্ছে না। কেবলমাত্র এই মানুষের ভোট 7500 ভোটে, আগের বারে 7200 সামথিং ভোটে বিজেপি জিতেছিল। ওরা চাইছে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে, শুধুমাত্র তৃণমূল যারা করে তাদের ভোটটাকে কেড়ে নিয়ে আমরা জয়লাভ করব। এই অভিসন্ধি তাদের টিকবে না। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের জব্দ করবে। আজকে মুসলিমদের নাম কেটে দেওয়া হচ্ছে 90%। আমি একটা ক্ষেত্রে বলি, মদন মোহন চট্টোপাধ্যায় 61 বছর বয়স, তিনি 5-6 বার বেশি ভোট দিয়ে গেছেন, তার নাম বিচারাধীন অবস্থায় আছে। তার বড় ছেলের নাম ডিলিটেড, ছোট ছেলের নাম ঠিক আছে। তাহলে একটা পরিবারে 3 জন পুরুষ আছে। আজকে নির্বাচন কমিশনের আন্ডারে তাদের 3 জনের 3টে স্ট্যাটাস নিয়ে তারা বাড়িতে বসবাস করছে। এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীনভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বিজেপিকে যাতে জিততে পারে তার প্রচেষ্টা করে যাচ্ছেন। আপনারা দখল করার চেষ্টা করছেন, যেভাবে বিহারে করেছেন, কিন্তু ভুল করছেন। বিহার আর বাংলা সম্পূর্ণ আলাদা। এখানে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। এই সমস্ত মানুষের ভোটাধিকার আমরা নিশ্চিতভাবে রক্ষা করব।
নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।